আসসালামু আলাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বোর্ডে 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের হিসাব বিজ্ঞানের ক বিভাগের 2 নং প্রশ্নের সমাধান আমরা আজকে দেখব। 2 নং প্রশ্নটি আসলে 1 নং প্রশ্নের তুলনায় একটু কঠিন করা হয়েছে, কিন্তু আসলে যারা অঙ্ক পারো তাদের জন্য আসলে কঠিন কিছুই না। যারা অঙ্ক শিখো না সারা বছর, তাদের জন্য যে সমস্যা মনে হবে। সুন্দর একটা অঙ্ক দিয়েছে 2 নং প্রশ্ন, তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। 2025 সালে হিসাব বিজ্ঞানের প্রশ্ন, ক বিভাগের 2 নং। বাড়ি ট্রেডিং এর 2024 সালে 31শে ডিসেম্বর তারিখের রেয়ামিল নিচে দেওয়া আছে। তো এখানে হিসাবের নাম দিয়ে ডেবিট ক্রেডিট দিয়ে এন্ট্রি গুলো দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে? তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই এন্ট্রি গুলোর কোনটা কোন দিকে যাবে সেগুলো আগে একটু চিহ্নিত করে রাখা এবং মাথায় এগুলো সেট করে রাখা, কোনটা আয় ব্যয় কোনটা দায় সম্পদ। তো আমরা একটু স্বাভাবিকভাবে একটু এন্ট্রি গুলো পড়ার সাথে সাথে এগুলো মাথায় রাখবো, ঠিক আছে? তো কি কি আছে? প্রাপ্য হিসাব, সম্পদ, প্রদেয়, দায়, ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব ডেবিটে আছে। ভ্যাট চলতি হিসাব নিয়ে কিন্তু ডেবিটও থাকতে পারে, তোমরা জানো, ক্রেডিটও থাকতে পারে। ডেবিট থাকলে সম্পদ, ক্রেডিট থাকলে দায়। তো আমরা এটা ডেবিট সম্পদ ধরলাম আপাতত। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ধরা হয় মজুরি। বিক্রিত পণ্যের ব্যয়। উত্তোলন মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ। অনাদি পাওনা খরচ, সঞ্চিতি খরচের এই অনাদি পাওনার সাথে সমন্বয় হয়। ঋণ দেওয়া আছে, দায় এবং ঋণের একটা পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ থাকার মানে সুদ বের করতে হবে। 10% বিনিয়োগ দেওয়া আছে, বিনিয়োগের সাথে পার্সেন্টেজ দেওয়া আছে। বিনিয়োগ সরাসরি সম্পদ, কিন্তু এর পার্সেন্টেজটার সুদটা বের হবে, সেটা হচ্ছে আয়। বেতন দেওয়া আছে ব্র্যাকেটে 10 মাস, তার মানে অঙ্কটা যেহেতু 12 মাসের আর বেতন দেওয়া আছে 10 মাসের, তার মানে 2 মাস বাকি আছে বকেয়া। বকেয়া বেতন আমাদের একটা এন্ট্রি আসবে এখানে। ক্রয় ও বিক্রয় 15% ভ্যাট সহ, ভ্যাট সহ ক্রয় ও বিক্রয় দেওয়া আছে। ইজারা সম্পত্তি আমাদের একটা স্থায়ী সম্পদ, 10 বছরের জন্য দেওয়া আছে, ব্যাংকে জমা দেওয়া আছে। এখানে এরপরে সমন্বয়গুলো দেওয়া আছে। তবে বাইরের সমন্বয় যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি র্যামের মধ্যে আরো অতিরিক্ত একাধিক সমন্বয় দেওয়া আছে। কি কি সমন্বয় দেওয়া আছে দেখো। ঋণ পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে ঋণের সুদ একটা সমন্বয়। বিনিয়োগের পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে বিনিয়োগের সুদ আরেকটা সমন্বয়। বেতন 10 মাস দেওয়া আছে, 2 মাস দেওয়া নেই। বকেয়া বেতন, এই বকেয়া বেতন আরেকটা সমন্বয়। ক্রয় বিক্রয় ভ্যাট বলেছে, ক্রয়ের উপর ভ্যাট ধরতে হবে, বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হবে, এটা আরেকটা সমন্বয়। এরপর ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, এখানে একটা অবলোকনের কাজ আছে তোমরা জানো। তো এটাও একটা সমন্বয়। তার মানে দেখো র্যামের মধ্যে পাঁচ পাঁচটা সমন্বয় দেয়া আছে। এর বাইরে সমন্বয় কি কি দেওয়া আছে? 1/7/24 তারিখে 70,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যাহা হিসাবভুক্ত আছে। তো হিসাবভুক্ত আছে, কিন্তু উপরে যে যন্ত্রপাতি দেখা যাচ্ছে কোশ্চেনে, এই যে দেখো যন্ত্রপাতি 1,70,000 টাকা। মানে 1,70,000 টাকা যে আমরা দেখতে পাচ্ছি এখানে, 70,000 টাকা যন্ত্রপাতি বাহে সমন্বয় যেটা বলেছে এটা আছে ওখানে। 1,70,000-এর মধ্যে 70 ওখানে অন্তর্ভুক্ত আছে, তোমাকে 70 নতুন করে হিসাব করতে হবে না। হিসাবভুক্ত আছে যেহেতু, কিন্তু এর সংস্থাপন ব্যয় 10,000 টাকা ভুলবশত মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে 10,000 টাকা সংস্থাপন ব্যয় ভুলে তুমি মজুরির সাথে অন্তর্ভুক্ত করে ফেলেছো, তাহলে এখানে একটা ভুল সংশোধনের ব্যাপার আছে। আমাদের ভুল সংশোধন করব, অর্থাৎ মজুরি থেকে বাদ দিব এবং যন্ত্রপাতির সাথে যোগ করব। ঠিক আছে? মোট অনাদায়ী পাওনা 4,000 টাকা। এখন একটা ব্যাপার আছে, মোট অনাদায়ী পাওনা 4,000 টাকা। আমাদের কোশ্চেনে অনাদায়ী পাওনা দেওয়া আছে দেখো 3,000 টাকা। তো বলা হচ্ছে মোট অনাদায়ী পাওনা 4,000 টাকা করতে হবে। তাহলে নতুন করে কত বানাতে হবে? অনাদায়ী পাওনা নতুনটা হবে 1,000 টাকা। দেন এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% রাখতে বলেছে। তোমরা জানো সঞ্চিতি গুলো সাধারণত দেনাদারের উপর রাখা হয়। তো আমরা যে দেনাদার পাবো সেই দেনাদারের উপর 10% সঞ্চিতি রাখবো। এরপর যন্ত্রপাতির উপর 10% অবচয় দেওয়া আছে, তো আমরা যন্ত্রপাতির উপরে দেওয়া আছে সেটার উপর অপচয়টা বের করবো। তবে অবচয়টা বের করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এখানে তারিখের একটা বিশাল বিষয় আছে, তারিখের। এরপর সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হচ্ছে 69,000। সমাপনী মজুত পণ্য এটা সমন্বয় দেওয়া আছে। আমাদের কি কি চাওয়া হয়েছে? ক নম্বর চাওয়া হয়েছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। খ নম্বর দেওয়া আছে 2024 সাল মোট লাভ 1,00,000 টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তার মানে দেখতে পাচ্ছ আমাদের পুরো বিশদ বিবরণী করতে হবে না, মোট লাভ পর্যন্ত ওরা করে দিয়েছে। এরপরের অংশটুকু আমাদের করতে হবে। এরপর বলা হচ্ছে গ নম্বরে 24 সালের 31শে ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তার মানে এখন আর্থিক অবস্থার দায় এবং মালিকানা অংশটুকু চেয়েছে। তো প্রথমে আমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। ভ্যাট চলতি হিসাব কিভাবে প্রস্তুত করব? কোশ্চেনে যে ভ্যাটটা দেওয়া আছে সেটা আমরা ডেবিট দিকে বসাবো আগে। ভ্যাট চলতি হিসাব দ্যাট মিনস একটা খতিয়ান করতে হবে। খতিয়ান করে এটাকে আমরা ডেবিট দিকে বসাবো ব্যালেন্স নাম দিয়ে। এরপর ক্রয়ের ভ্যাট ডেবিট দিকে বসাবো, বিক্রয়ের ভ্যাট ক্রেডিট দিকে বসাবো, তারপর যোগ বিয়োগ করে এটার আমরা ব্যালেন্স বের করবো নতুন করে একটা। তো এখানে ভ্যাটের কাজটা তোমরা অবগত আছো যে ভ্যাটটা কিভাবে ধরা হয়।
2,76,000 টাকার উপর 15% ডাইরেক্ট ইউজ করা যাবে না, তোমরা জানো ভ্যাট সহ মানে এখানে 15% অন্তর্ভুক্ত করে 2,76,000 করা হয়েছে। তো সেক্ষেত্রে কি করবো, 2,76,000-কে গুণ 15 ভাগ 115, এভাবে ক্যালকুলেশন করে ক্রয় ভ্যাট বের করবা। আবার বিক্রয় ভ্যাট বের করবে কি হবে, 3,45,000 টাকাকে গুণ 15 ভাগ 115, সেভাবে তোমরা বিক্রয়ের ভ্যাট বের করবা। তো আসলে আমরা ভ্যাটের হিসাবটা দেখে থাকবো, 2 নং প্রশ্ন থেকে ক নাম্বারটা ভ্যাট চলতি হিসাব। আমরা খতিয়ানের একটা লেজারে ঘর করবো, দেন জানুয়ারি 1 তারিখে ব্যালেন্সটা বসাবো, যেটা রেমিনে ছিল 4,000 টাকা, ব্যালেন্স ডেবিট পাশে বসাবো, যেহেতু ওটা ডেবিট পাশে ছিল, ওখানে ক্রেডিট থাকলে আমরা ব্যালেন্স ক্রেডিট পাশে বসাতাম, ঠিক আছে। আচ্ছা, এরপর ক্রয়ের সাথে যেটা সম্পৃক্ত ক্রয় হিসাব, সমন্বয় দাখিলা থেকে আমরা নিলাম, ওই গুণ 15 ভাগ 115 দিবে, দেখো 36,000 টাকা আসছে। এরপর আমরা বিক্রয় ভ্যাট নিলাম, বিক্রয় 45,000 টাকা বিক্রয় ভ্যাট বের হচ্ছে, এটা ক্রেডিট। তো 40,000 টাকা ডেবিট আছে, এর সাথে ক্রয় ভ্যাট ডেবিট যোগ করে 40,000 টাকা হবে, 4,000, সরি 4,000 আর 36,000 যোগ করে 40,000 টাকা হবে। আর বিক্রয় ভ্যাট ক্রেডিট দিকে যেহেতু আছে, সেহেতু 40 থেকে 45 বিক্রয় করে, দেখো এখানে ক্রেডিট দিকে বড় হয়ে যাওয়া আমাকে ব্যালেন্সটা ক্রেডিট দিকে 5,000 টাকা লিখতে হয়েছে। তাহলে এখন কিন্তু এই খতিয়ানের অবশেষে ভ্যাট কিন্তু আসলে ডেবিট দিকে নেই, ভ্যাট কিন্তু ক্রেডিট দিকে 5,000 টাকা। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, সেখানে কিন্তু ভ্যাট আমরা দায় পাশে বসাবো, যেহেতু আমাদের সর্বশেষ ব্যালেন্সটা ক্রেডিট পাশে হয়েছে। যদি ডেবিট পাশে হতো তাহলে সম্পদ পাশে বসাতাম, ক্রেডিট পাশে হলে দায় পাশে বসাতে হয়। ওকে, তাহলে ক নাম্বার এখানে শেষ। খ নাম্বারে বলা হয়েছে মোট লাভ 1,00,000 টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট লাভের পরে কি আসে, মোট লাভের পরে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হয়। আমরা সেই পরিচালন ব্যয় বাদ দিব। প্রথমে আনুষঙ্গিক যে প্রাসঙ্গিক কথাগুলো আছে, কোম্পানির নাম, বিশদ আয় বিবরণী 24 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখবো, বিবরণ টাকা টাকা। মোট লাভ দেওয়া আছে কোশ্চেনে 1,00,000 টাকা বসাবো। এরপর পরিচালন ব্যয়, বেতন দেওয়া আছে 25,000 টাকা। এখন বেতনের সাথে কিন্তু 10 মাস বলা ছিল, বকে আছে। তো কিভাবে করব, কয় মাস বকে আছে, 2 মাস বকে আছে, দেওয়া আছে কয় মাসের, 10 মাসের দেওয়া আছে। তাহলে এই 25,000 টাকাকে আমরা 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, এভাবে আমরা বকেয়া টাকাটা বের করে এখানে 5,000 টাকা হয় বসাবো। দেন 25 আর 5 যোগ করে 30,000 টাকা আমরা বেতন বসাই দিব। এরপর অনাদায় পাওনা ছিল, অনাদায় পাওনা আমরা বসাবো 3,000 টাকা, যোগ নতুন অনাদায় পাওনা যে 1,000 টাকা, মোট 4,000 টাকা রাখতে বলেছে, তার হলে নতুন 1,000 টাকা অনাদায় পাওনা। তো এখানে 1,000 টাকা আমরা নতুন অনাদায় পাওনা বসালাম, যোগ করে 4,000 টাকা হলো। তারপর যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা কোনটা, এটা হচ্ছে ওই যে 10%, যেটা সমন্বয় বলেছে। সমন্বয় আমাদের বলা হয়েছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% রাখতে হবে, ঠিক আছে। তো কিভাবে রাখতে হয় সঞ্চিতি, দেনাদারের উপর, দেনাদারটা আমরা একটু দেখি। এখানে দেনাদার দেয়া আছে শুরুতে 50,000 টাকা। আমরা কিভাবে করবো এটা, 50,000 টাকা থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দিব। নতুন অনাদায়ী পাওনা কত, 1,000 টাকা। এখানে যে মোট 4,000 টাকা বলেছিল, সেখানে আমরা পেয়েছিলাম কত, নতুন অনাদায়ী পাওনা 1,000 টাকা। 1,000 টাকা আমরা দেনাদার থেকে বাদ দিব, তাহলে 49,000 টাকা হবে। 49,000 টাকার উপর 10% করবো, 4,900 টাকা হবে। ঠিক আছে, অনাদায় পণ্য সঞ্চিতি দেনাদারের সাথে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ শেষ করে দেন লাস্ট রেজাল্টের উপর পার্সেন্টেজটা শো করতে হয়। তো সেই হিসাবে আমাদের 4,900 টাকা নতুন অনাদায় পণ্য সঞ্চিতি বের হয়ে আসছে। দেন যোগ করে 8,900 টাকা বাদ দিতে হয় কি, পুরাতন অনাদায় পণ্য সঞ্চিতি। পুরাতন অনাদায় পণ্য সঞ্চিতি কোনটা, যেটা র্যা মিলে থাকে, র্যা মিলে যে অনাদায় পণ্য সঞ্চিতি যেটা আছে 3,000 টাকা ক্রেডিট পাশে, এটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। তো আমরা জানি নতুনটা যোগ হয়, পুরাতনটা বিয়োগ হয়। এটা আমাদের কোনো সঞ্চিতির একবার কমন একটা রুলস। নতুনটা মানে সমন্বয়টা, সমন্বয়টা যোগ হবে এবং পুরাতনটা বিয়োগ হবে। তো বিয়োগ করে রেজাল্ট 5,900 টাকা আসছে। এরপর আর কি সম্পত্তি খরচ আছে আমাদের এখানে। এখানে ইজারা সম্পত্তির অবলোকনের কথা বলেছিল, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য দেওয়া আছে, অবলোকন করেছি। যন্ত্রপাতির অবশ্য 14,000 টাকা কিভাবে হলো, এটা অনেকে ভুল করেছো মনে হয়, বা কারো সমস্যা কনফিউশনে আছো। ইজারা সম্পত্তি না, যন্ত্রপাতি, এখানে যন্ত্রপাতি 70,000 টাকা কবে কেনা হয়েছে, 1/7 মানে মাঝামাঝিতে, 24 সালের কিন্তু মাঝামাঝিতে কেনা হয়েছে। অ্যাকচুয়ালি যন্ত্রপাতি অ্যামাউন্টটা দেখো, যন্ত্রপাতি হচ্ছে 1,70,000 টাকা, ঠিক আছে। 1,70,000-এর সাথে তুমি 10,000 টাকার এন্ট্রি মজুরির সাথে অন্তর্ভুক্ত ছিল, 10,000 টাকা আগে যোগ করবে, 1,70,000-এর সাথে 10 যোগ করলে 1,80,000 টাকা, তার মানে তোমার যন্ত্রপাতি হচ্ছে 1,80,000 টাকা। এই 1,80,000 টাকার মধ্যে 70,000 যেটা কিনেছিলা, সেটা কিন্তু মাঝামাঝিতে আসছে। 70,000 মানে 10,000 সহ যদি ধরি, 80,000, এটা মাঝামাঝি থেকে আসছে। 80,000 টাকার ওপর 6 মাসের সুদ ধরবা। আর 1,00,000 টাকা কিন্তু বছরের শুরু থেকে আছে, তাহলে 1,00,000 শুরু থেকে আছে, পরে 80,000 টাকা ইনক্লুড হয়েছে, 70 আর এই 10। তো এই 80,000 টাকা যেদিন থেকে আসছে, একসাথে থেকে আমাকে অবচয় ধরতে হবে, আর বাকি টাকা 1,00,000 টাকা ধরে নিতে হবে বছরের শুরু থেকে আছে।
পুরো বছরে সুদ ধরতে হবে, অবচয় ধরতে হবে। তার মানে 1 লক্ষ টাকার উপর আমরা অবচয় ধরবো 10%, 10,000 টাকা। আর 80,000 টাকার উপর 10%, 8,000 টাকা, সেটাকে 6 মাসে নিয়ে আসবো 4,000 টাকা। তাহলে 10,000 আমাদের অবচয় আসবে যন্ত্রপাতির 14,000 টাকা। এটা তোমরা খসড়া করে নিতে পারো, রাফ করে নিতে পারো, করে এখানে বসাবো 14,000 টাকা অবচয় বের হবে। দেন এইগুলো যোগ করলে আমাদের মোট খরচ 57,900 টাকা বের হয়ে আসবে। আর 1 লক্ষ টাকা আমাদের মোট লাভ কোশ্চেনে দেওয়া আছে, 1 লক্ষ থেকে আমাদের এই খরচগুলো বাদ দিলে বের হবে 42,100 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিট পরিচালন আয়। এরপর আমরা অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয় বিয়োগ করব। ঠিক আছে। নিট পরিচালন আয় আমাদের বের হলো 42,100 টাকা। অপরিচালন আয় যোগ করব কোনটা? বিনিয়োগের সুদ। কোশ্চেনে দেওয়া আছে, সেই কোশ্চেনে পার্সেন্টেজ ইউজ করলে হয়ে যাবে। দেখো, বিনিয়োগ দেওয়া আছে 10%, আমরা 10% করবো। 50,000 টাকা 10%, 5,000 টাকা চলে আসবে বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদ 5,000 টাকা বসানো হলো। আমরা জানি আয় যোগ হয়, 42,100 সাথে 5,000 যোগ হবে 47,500 টাকা চলে আসলো। বাদ অপরিচালন বা ঋণের সুদ, ঋণের সুদ 10% করে 4,000 টাকা বসিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, নিচে লাভ বের হয়ে যাবে। এখন কেউ কেউ সমস্যা পড়তে পারো যে ঋণের তো তারিখ দেওয়া ছিল, ঋণ ডেট দেওয়া ছিল 1/1/24, তারিখটা কখনকার? তারিখটা যখনকার তখন থেকে সুদ ধরতে হবে। এখানে তো চালাকি করার চেষ্টা করেছে, আসলে একবার সহজ জিনিস, 1/1/24 দেওয়া হচ্ছে, মানে শুরুতেই শুরুতেই ঋণ দেওয়া আছে। তার মানে পুরো বছরের সুদ ধরতে হবে, এজন্য আর কোনো ঝামেলা করতে হয়নি। ঋণের সুদ আমাকে পার্সেন্টেজ করে যা বের হয় সেটাই আমাদের করতে হবে। এরপরে চলে আসে আমাদের গ নম্বরে কি চাওয়া হয়েছে, যে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে দায় ও মালিকানা সত্ত্ব চেয়েছে। তো দায় ও মালিকানা সত্ত্বের কাজটা করি আমরা, আসো। তো দায় ও মালিকানা ঘরটা করব। কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণী আংশিক এবং 31শে ডিসেম্বর 2024 সালের। তো আমরা এখানে দায় ও মালিকানা সত্ত্ব প্রথমে আমরা জানি যে চলতি দায় বসাবো, তারপর আমরা দীর্ঘমেয়াদী দায় বসাবো, তারপর আমরা মালিকানা সত্ত্ব সত্ত্ব বসাবো। 3টা স্টেপে আমরা কাজটা শেষ করব: চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব। চলতি দায় কি কি আছে? প্রদেয় হিসাব আছে, পাওনাদার আছে, সরাসরি টাকাটা দেওয়া আছে বসবে। ভ্যাট চলতি হিসাব আছে, ভ্যাট চলতি হিসাবে যে আমরা রেজাল্টটা বের করেছিলাম সেটা বসবে, অর্থাৎ 5,000 টাকা বের করেছিলাম। ঋণের সুদ বকেয়া যেটা বের করলাম 4,000 টাকা, এবং বকেয়া বেতন 5,000 টাকা বের করেছিলাম, যোগ করলে মোট চলতি দায় বের হবে 54,000 টাকা। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি আছে? 8% ঋণ। সে ঋণ ছাড়া আর সাধারণত আর অন্য কোনো ঋণটি আসে না এখানে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। তো মালিকানা সত্ত্বের মধ্যে কি আসবে? মূলধন আসবে, মূলধন থেকে উত্তোলন বাদ দিবে এবং নিট লাভ যোগ করবে। নিট লাভ যেটা আমরা এই খ নাম্বারে বের করেছি, এখানে নিট লাভ খ থেকে আনিত এভাবে লিখে দিতে পারো, বসিয়ে আমরা যোগ করে দিব। সবগুলো 3টা চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব 3টা যোগ করে আমাদের মোট দায় সমূহ মালিকানা সত্ত্ব দাঁড়াবে 4,27,100 টাকা। এই তো আমাদের অঙ্কটা। এই অঙ্কটা যারা সুন্দরভাবে তোমরা সলভ করতে পেরেছো, তোমরা সুন্দরভাবে 10-10 পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। এরকম আমাদের অঙ্কগুলো পেতে তোমরা কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থেকো। ধন্যবাদ।